নমস্কার বন্ধুরা, গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গল্পের হাটে আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত গল্প বিড়ম্বনা। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। গল্প পাঠে আমি বৈশালী, আর আপনারা শুনছেন আজকের গল্প বিড়ম্বনা। বিষ্ণু অনেক দিন পরে দেশে ফিরল শীতকালে। পৌষ মাসের প্রথম স্টেশন থেকে নেমে গ্রামে যাওয়ার পথে কলাই মুগের ক্ষেতে শুঁটি পেকে উঠেছে। কোনো ক্ষেতে ফসল কাটা হয়ে খালি জমি পড়ে আছে। লোকের বাড়ির উঠান পর্যন্ত ছোট এরাঞ্চির ঝোপ। শীতের সময় সাদা সাদা থোকা থোকা ফুলে মাঠ বন ভর্তি। নতুন কাটা খেজুর রসের সুগন্ধ পথের বাতাসে। গ্রামের নাম ধুত্রবেড়ে, 6 ক্রোশ দূরে স্টেশন থেকে। আজ গ্রামে পৌঁছানো যাবে না, বেলা পড়ে এসেছে। বেশি দূরও যাওয়া যাবে না। আমার ডাংটা কিংবা সোনাখালি বাক্সা পর্যন্ত সন্ধ্যের আগে পৌঁছে আশ্রয় নিতে হবে কোথাও। বিষ্ণু 2 বছর আগে দিন দশেকের জন্যে গ্রামে এসে দিন কতক জ্ঞাতি ভাইপোর বাড়িতে ছিল। তার আগে আসেনি বোধহয় 13 কি 14 বছর। সে থাকে বহুদূর সম্বলপুর জেলা টিটলাগড় বলে এক গ্রামে। ওখানকার এক উড়িয়া ব্রাহ্মণ জমিদারের ছেলের প্রাইভেট টিউটর। বয়স হয়েছে বটে, প্রাইভেট টিউশনি করার সময় এখন নয়, কিন্তু ভাগ্যের চেয়ে কোনো জিনিস ভালো ওকে দেয়নি। অনতিক্রম্য অদৃষ্ট কেবল দেশ থেকে দেশান্তরে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে আজ কত বৎসর। উন্নতি হয়নি জীবনে, হবে যে কোনো দিন তার আশাও কম। পরের বাড়ি থেকে থেকে পরের ছেলেকে মানুষ করে বয়স প্রায় 40-এর কোঠায় ঠেকল। পথে মথুরাপুরের সতীশ কলু গরুর গাড়িতে ধানের বস্তার ওপর বসে আসছে। সেই সতীশ কলু ধুত্রবেড়ের হরিগুরুমশায়ের পাঠশালায় দুজনে একসঙ্গে পড়ত। অনেককাল পরে দেখা, তবুও বিষ্ণু চিনতে পারল। ও সতীশ, ভালো আছো? চিনতে পারো? সতীশের মাথার চুলে পাক ধরেছে। চেহারাখানি বেশ স্থূল ও হৃষ্টপুষ্ট। সে ঠাউর করে দেখে বলে উঠল, আরে, আমাদের সেই বিষ্ণু না? কোথায় আছো আজকাল? থাকি অনেক দূর, উড়িষ্যার সম্বলপুর জেলা। সে আবার কোথায়? অনেক দূর, সে তুমি বুঝতে পারবে না। কোন রেলে যেতে হয়? হাওড়া থেকে উঠতে হয়। কি করো সেখানে? কত মাইনে পাও? ছেলে পড়াই, গোটা 50 টাকা পাই। সতীশ তাচ্ছিল্যের ভঙ্গি করে বললে, মোটে? এলতলা বেলতলা শেষ বুড়ির বটতলা, তার চেয়ে যে আমরা দেশে থেকে ভালোই করছি। এবার ধানের কাজ করে তোমায় বলতে কি, 4,000 টাকা তোমার মা বাপের আশীর্বাদে। সতীশের রোজগার পুষ্ট ভুঁড়ির ভারে বিব্রত বলদ দুটি গাড়ি বহন করে ক্রমেই দূরে চলে গেল। সে আর সতীশ কলু। একদিন ক্লাসে ভালো ছেলের অধিকারে গুরুমশায়ের নির্দেশ মতো সে সতীশ কলুর কান মলে দিয়েছিল, হাতে নাড়ু গোপালের ইঁট তুলে দিয়েছিল। আজ সতীশ তার শোধ তুলে নিল। তবুও তো সে সতীশকে আসল মাইনের চেয়ে কিছু বাড়িয়ে, বেশ কিছু বাড়িয়েই বলেছে। পরের বাড়িতে থাকা খাওয়া আর 30 টাকা মাইনে শুনলে সতীশ না জানি কি বলতো। অনেক দিন না এলেও সে চিনতে পেরেছে দূরের ওই বটগাছটা সোনাখালি বাক্সার কুঠিবাড়ির বটগাছ। বেলা পড়ে এসেছে, সন্ধে হওয়ার দেরি নেই। সোনাখালিতে রাত্রে কারো বাড়ি থাকতে হবে, কিন্তু ও গ্রামে ভদ্রলোকের বাড়ি বেশি নেই বলে তার জানা আছে। যা হোক, একজনের কারো বাড়িতে থাকার জোগাড় করতেই হবে। গ্রামে ঢুকে প্রথমেই তার নজরে পড়ল রাস্তার বাঁ দিকে যেখানে আগে বাঁশবন ছিল, এখন সেখানে একটা ছোট ঘর। বাইরে লেখা আছে ইউনিয়ন বোর্ড দাতব্য চিকিৎসালয়। নতুন ব্যাপারটা, এই গ্রামের ত্রিসীমানায় কোনোদিন ডাক্তারখানা ছিল না। একজন লোককে জিজ্ঞেস করে জানলে একটু দূরে পুকুর পাড়ে যে খড়ের ঘর, সেটাই ডাক্তারবাবুর কোয়ার্টার্স।
ডাক্তারবাবু ব্রাহ্মণ শুনে বিষ্ণু ভাবলে অন্য কোথাও আশ্রয় প্রার্থনা করার চেয়ে ওখানে যাওয়া ভালো। ডাক্তারবাবুর বাসা খুঁজে বের করতে দেরি হলো না। বাইরেই ডাক্তারবাবু বসেছিলেন, হাত কাটা ফতুয়া, হাতি ধুতি পরনে। পাড়াগাঁয়ের ইউনিয়ন বোর্ডের ডাক্তার, ওর চেয়ে কী ভালো বেশভূষা বা হবে। বিষ্ণুকে বললেন, কোথা থেকে আসছেন? কলকাতা থেকে। একটু জায়গা দিতে হবে রাত্রে। আপনারা ব্রাহ্মণ, স্বচ্ছন্দে থাকুন, আমার এই বাইরের ঘর খালিই পড়ে থাকে। যাবেন কোথায়? যাব আর ক্রোশ 5-6 এদিকে। আপনি বোধহয় বিদেশি, সব গ্রামের নাম জানেন না। আগে না, আমি বিয়ে করেছি এই দেশেই, ধূত্র বেড়ে। বিষ্ণুর মুখে কৌতূহলের রেখা ফুটে উঠল। বললে, ধূত্র বেড়ে? আপনার শ্বশুরের নাম কি? ডাক্তারবাবু বললেন, কেন, চেনেন না কি কাউকে? ধূত্র বেড়ের কালিদাস বাড়ুজ্জে আমার শ্বশুর। বিষ্ণু চমকে উঠল। হঠাৎ যেন চোখের সামনে কতকগুলো কি মাকড়সার জালের মতো ভেসে উঠে মিলিয়ে গেল। কান ঝাঁঝা করতে লাগলো। পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে বললে, না চিনি নে, আমি এমনি বলছি, আমিও নতুন এদেশে। ডাক্তার তারপর কী সব বকে যেতে লাগলো। বিষ্ণু কিছু কিছু বা শোনে, কিছু বা শোনে না। উত্তরগুলো বোধহয় কিছু কিছু অসংলগ্ন হতে লাগলো। ভাগ্যিস ডাক্তার কিছুক্ষণ বকুনির পর বাড়ির ভেতর চলে গেল অতিথির ব্যবস্থা করতে, তাই রক্ষে। নতুবা বিষ্ণু মুশকিলেই পড়ে যেত। এ তাহলে নন্দীকে বিয়ে করেছে? কি অদ্ভুত ভাগ্যের বিপর্যয়! এতকাল পরে ঘুরতে ঘুরতে কিনা সে এখানে এসে হাজির হলো, একেবারে নন্দীর স্বামীর বাড়িতে। কিন্তু তার চেয়েও বড় বিপদ যে সে এখানে এসেছে সে কথা নন্দীকে জানতে দেবে না। না জানতে দেওয়াই ভালো। তাকে এক রাত্রির জন্যে সম্পূর্ণ আত্মগোপন করে চলতে হবে। যদি বাড়ির মধ্যে খেতে নিয়ে যায় ডাক্তার। ধূত্র বেড়ে গ্রামের সেসব স্বপ্নময় দিন কতকাল কেটে গিয়েছে। অদ্ভুত সব দিন, এখন মনে হয় তারা স্বপ্নের মতো অবাস্তব। এই পৌষ মাসে ছোট ইরাঞ্চির সাদা ফুলের ভর্তি বনঝোপে মাখা দিন শেষের রাঙা রোদের সঙ্গে সেসব দিনের স্মৃতি জড়ানো আছে। এদের সঙ্গে যে সুন্দর মুখের সম্বন্ধ ছিল তার জীবনে অত্যন্ত প্রত্যক্ষ, অত্যন্ত বাস্তব, যা এতদিন ধরে মধুর স্মৃতির কুয়াশা সৃষ্টি করে রেখেছে। আজ তাকে সে চলে যেতে দেবে না। দিলে হয়তো সে ভুল করবে, কে জানে। প্রত্যক্ষ বাস্তবতার রূঢ় আঘাতে স্বপ্ন যদি ভেঙে যায়, সে নন্দী যদি না থাকে, 16 বছর আগের সেই নন্দী। 16 বছর দেখেনি সে তাকে। কত বিনিদ্র রজনী প্রথম সে যাপন করেছে, কত চোখের জল ফেলেছে যার কথা ভেবে। তারপর হয়তো বিস্মৃতির উপলেপনে শান্ত স্নিগ্ধ মধুর হয়ে এসেছিল যার স্মৃতি। আজ এতদিন পরে সে এভাবে এত কাছে এসে পড়বে, একে ভেবেছিল। ডাক্তারবাবু এই সময় চা ও একটা বাটিতে 2টি চিঁড়ে ভাজা নিয়ে ঘরে ঢুকে বললেন, একটু চা খান, আর এই সামান্য কিছু মুখে দিন। পাড়াগাঁ জায়গা, কী বা আছে? নতুন পাটালি এনে দেবো একটু? ভালো পাটালি আছে। আমার স্ত্রী বললে, যদি খান জিজ্ঞেস করে এসো। বিষ্ণু হেসে বললে, আমাকে কি শহুরে বাবু পেয়েছেন? এ সময় খেজুর গুড়ের রস পাটালি তো দেবভাগ্য জিনিস, নিশ্চয়ই খাবো। নন্দী বলেছে তাকে পাটালি দিতে। সে কি জানে এতদিন পরে কে এসে তার বাড়িতে অতিথি হয়েছে? বিষ্ণুর মনে পড়ে অনেক দিন আগের একটি রজনীগন্ধার ছড়ি। প্রভাতের সোনালি সূর্যালোক এসে পড়েছে শিশির সিক্ত আধফোঁটা কুঁড়ির ওপর। এমনিতর জ্যোৎস্না রাতে ধূত্র বেড়ে গ্রামে আজ 16-17 বছর আগে বাড়ুজ্জে বাড়ির বেলতলার একটি কিশোরীর ছবি আবার মনে আসে। তার স্বপ্নের মায়া কাজল পরা ডাগর চোখের স্মৃতি হয়তো কিছু অস্পষ্ট হয়ে এসেছিল, কিন্তু আজ হঠাৎ এই সন্ধ্যায় সেগুলো এত স্পষ্ট হয়ে উঠল, একেবারে এখানে এসে পড়েছে বলেই। একবার তার প্রবল আকাঙ্ক্ষা জাগল। ডাক্তারকে সে বলে, আপনি কালিদাস বাড়ুজ্জের মেয়ে নন্দিনীকে বিয়ে করেছেন বুঝি? তখনই ডাক্তার অবাক হয়ে বলবে, আপনি আপনি চেনেন নাকি? হ্যাঁ,
আমি ওই গাঁয়েরই ছেলে, মানে ছিলাম। ও বটে বটে, তা মশাইয়ের নামটা কি? বলুন গিয়ে। ধূত্রবেড়ের বিষ্ণু ঘোষাল এসেছে বাইরে। নন্দী তখনই ছুটতে ছুটতে আসবে। কিশোরী নন্দিনী যেমন তার আসবার খবর পেলে বাড়ির ভেতর থেকে ছুটে বাইরে আসতো। বিষ্ণুদা! কিরে নন্দী, কেমন আছিস? এতকাল পরে কোথা থেকে? তুমি কি করছো? কেমন আছো? গায়ে আর যাও না কেন? সেসব কথার উত্তর দিচ্ছি। তুই বস আগে, কথা বলি। 16 বছর পরে দেখা, এক গাদা কথা জমে রয়েছে। বলো বিষ্ণুদা, সব শুনবো। কতকাল তোমার সঙ্গে দেখা নেই। আগে তোমায় খাওয়াই, তারপর সারা রাত বসে গল্প করব। কিন্তু এসব কি সত্যি হবে? নন্দী কি এখনও সেই চঞ্চলা তরুণী আছে? লঘু গতি হরিণীর মতো ত্রস্ত ব্যস্ত হবে তার পদক্ষেপ আজও? কিংবা নন্দীর মেদভার মন্থর মনে সে ব্যাকুলতা, ক্ষিপ্রতা, সজীবতা আর যদি না থাকে? 5-6টি ছেলে মেয়ের মা, মোটাসোটা গিন্নিবান্নি নন্দীর মধ্যে সেই রজনীগন্ধাকে যদি খুঁজে না পাই? বিষ্ণু ক্লান্তিতে চোখ বুজল। ডাক্তার বললে, মশাই ঘুম পাচ্ছে নাকি? বালিশ এনে দেব? না না, এই তো সন্ধেবেলা রাস্তা হেঁটেছেন কি না তাই বলছি। তামাক খান? থাক, সেজন্যে ব্যস্ত হতে হবে না। আচ্ছা, এই ছোট্ট গা আপনার ভালো লাগে? ডাক্তারবাবু হেসে বলে উঠল, দেখুন দিকে কাণ্ড, ভালো লাগা না লাগার তো কোনো মানে হয় না। আমি করি চাকরি, পেটের দায়ে। বন্দি ভালো আমাকে লাগতেই হবে। যেখানে ভাত সেখানে শান্তি, তা তো বটেই। আগে ভালো লাগতো না, এখন সয়ে গিয়েছে। যা হোক, 2 পয়সা পাই এখানে। আশেপাশের 8-10খানা গ্রামের লোক আমাকেই ডাকে। 2 টাকা ফি করেছি, আর বর্ষাকালে গরুর গাড়ির ভাড়া। শীতকালে এখন সাইকেলে যাই। এই সব গ্রামের চাষিরা বছরে যা দেয় তাতে একটা গোলা ভর্তি হয়ে যায়। খাবার সময় বাড়ির মধ্যে গিয়ে দেখবেন এখন ভালো কি স্বাদে লাগে। স্থূল তৃপ্তিবোধে ডাক্তারের ছোট ছোট চোখ আরও যেন বুজে ছোট হয়ে আসে। বিষ্ণুর ভালো লাগে না সেটা। এ ধরনের স্থূল অনুভূতির প্রকাশ তার কাছে চিরকালই বিরক্তিকর। অন্য কথা পারবার চেষ্টায় সে বললে, এ জায়গায় ম্যালেরিয়া কেমন? ম্যালেরিয়া খুবই। ম্যালেরিয়ায় লক্ষ্মী আছে বলেই 2 পয়সা যা হোক রোজগার করি। একটি মেয়ে প্রায় বিয়ের বয়সে পা দেবো দেবো করছে। সামনের বছর বিয়ে দিতেই হবে। বিষ্ণু নিজের অলক্ষিতে চমকে উঠল। এ কথা সে জিজ্ঞেস করেনি, জানতেও চায়নি। নন্দীর মেয়ে বিবাহযোগ্য হয়ে উঠেছে। কত বছর বয়স হবে? 16-17? না, এইসব পল্লীগ্রামের সমাজে বিবাহের ঊর্ধ্বতন বয়স তো অত নয়। সে ভুলে যাচ্ছে। 13-14 বছরের বালিকা হবে বোধহয়। যাক, সে কথায় তার দরকার কি? অন্য কোনো দরকার নয়। নন্দীর বর্তমান চেহারা সে বুঝতে চাইছে তার ছেলে মেয়ের সংখ্যার মধ্যে দিয়ে। এমন সময়ে বাইরে থেকে কে ডাকলো, ডাক্তারবাবু আছেন? ডাক্তার উঠে বাইরে গেল। একটু পরে ফিরে এসে বললে, আমাকে যে একবার চাঁপা বেড়ে যেতে হচ্ছে জরুরি কলে, তাই তো শক্ত কেস। গরুর গাড়িতে যাব আসবো, 3-4 ক্রোশ দূর হবে। আমার তো থাকবার জো নেই, ফিরতে শেষ রাত। আপনি রইলেন, আমি বাড়িতে বলে দিচ্ছি। কোনো অসুবিধা হবে না। না না, অসুবিধা কি? শক্ত কেস না হলে রাত্রে যেতাম না। আপনি থাকবেন, বেশ দুজনে গল্প করো। তাতে কি? তা বলে কলে যাবেন না? কোনো ভাবনা নেই, যান আপনি। আমি যা হয়েছে দুটো খেয়ে নিই। আপনাকে এরপরে ওরা খাবার দেবে এখন। বাড়িতে বলে যাচ্ছি। ডাক্তার খানিক পরে সেজে গুজে স্টেথোস্কোপ নিয়ে গরুর গাড়িতে বার হয়ে চলে গেল। বিষ্ণুর মনের অবস্থা অন্যরকম হয়ে গেল। ডাক্তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে সংযত করে রাখা যে এত কঠিন তা কোনোদিন সে ভেবেছিল? এই বাড়িতে নন্দী থাকে, একবার খবর পেলেই সে ছুটে আসবে। 16 বছর পরে আবার তার সঙ্গে দেখা হবে।
এ চিন্তাকে সে প্রাণপণে দমন করে রাখতে চেষ্টা করে। নন্দী তাদের গ্রামের মেয়ে, তার বাল্য সঙ্গিনী। এক বোঁটায় দুটি ফুলের মতো জীবনে অনেক বছর কাটিয়ে এসেছিল। নন্দীর সঙ্গে তার বিয়ে হতে পারে না এসে জানত। তারা ঘোষাল বামুন। নন্দীর বাবা নিকষ কুলীন। ঘোষাল না হয়ে চাটুজ্জে মুখুজ্জে হলেও বিশেষ কোনো আশা ছিল না তার। তবুও সে চেষ্টা করেছিল। কুমোরপাড়া থেকে হাঁড়ি কিনে সে ফিরছে নন্দীদের বাড়ির সামনের পথ দিয়ে। ওদের বেড়ার গায়ে নিম গাছটার তলায় নন্দী দাঁড়িয়ে। বিষ্ণুর মনে হলো ও যেন তার জন্যই অপেক্ষা করছে। বিষ্ণু কাছে আসতেই নন্দী এদিক ওদিক তাকিয়ে নিচু স্বরে বলল, বিষ্ণুদা, একটা কথা আছে। কি? পিসিমার কাছে ও কথা বলেছ কেন? বাবাকে জানো না? বিষ্ণু চুপ করে রইল। মাঝে পড়ে কি হবে জানো? আমি বকুনি খেয়ে মরব। বিষ্ণু এ কথায় মনে আঘাত পেল। এইটুকু আত্মত্যাগ সে নন্দীর কাছে প্রত্যাশা করতে পারে না। নন্দীর এ কথা সম্পূর্ণ অপ্রত্যাশিতও বটে। সে শুধু বললে, ও। নন্দী কাজের সঙ্গে বলে, ও না, শুধু ও বললে কি হবে? এ নিয়ে বাড়িতে অনেক কাণ্ড হয়ে গিয়েছে, তুমি জানো না? আমাকে তো বকুনি খেতেই হচ্ছে তোমার সঙ্গে মিশি বলে। তাছাড়া তোমার নিন্দেও আর যে আমি সহ্য করতে পারছি না বিষ্ণুদা। বিষ্ণু বিস্ময়ের সঙ্গে ওর মুখের দিকে চাইলে। নন্দীর চোখে জল চকচক করছে। চোখের জলে গলার সুর আটকেছে। সে উত্তর দেবার আগেই নন্দী বললে, যাও, তুমি পালাও এখুনি। এ পথে কে এসে পড়বে? বাবা বাড়ি নেই, মারা সব নদীর ঘাটে। তাই তোমাকে কথাটা বলতে এলাম। কি করে জানলি আমি এ পথে? ছাদ থেকে দেখি তুমি হাঁড়ি হাতে আসছো। আচ্ছা চলি, খবরদার কোনো কথা আর যেন। নন্দী মুখের কথা শেষ না করে পিঠের ওপর ঝোলানো লম্বা বেনি দুলিয়ে ছুটে পালালো। কিন্তু বিস্মিত বিষ্ণু কয়েক পা যেতে না যেতে নন্দী আবার ওকে ডেকে বললে, ও বিষ্ণুদা, শোনো একটা কথা। ও বিষ্ণুদা। কি রে? শোনো, সরে এসো আর একটু। কি? তোমার সাহস আছে? কেন? আমায় নিয়ে পালিয়ে যেতে পারো। বিষ্ণু কথাটা ভালো করে যেন বুঝতে পারলে না। ইতস্তত করে বললে, পালিয়ে? কীরকম? তোকে নিয়ে তা? নন্দী ঘাড় দুলিয়ে বাঁকিয়ে এক অপূর্ব ভঙ্গি করে বললে, বুঝেছি, খুব পুরুষ মানুষ তুমি, সময় নেই। হাঁ কি না জবাব চাই। আমি যা বলবো তুমি তাতে রাজি আছো? সাহস হয়? তা কেমন করে সম্ভব নন্দী? ও, কেন অসম্ভব শুনি? দূর পাগলি, তা হয় না। হয় না কেন? এ কি ছেলে খেলা নন্দী? কত কথা ভাবতে হবে। টাকা কোথায়? রাখবো কোথায়? মা বাবা কি ভাববেন? যেন আমার কিছু ভাববার নেই। আমার মা বাপ নেই। বুঝতে পেরেছি তোমাদের বিদ্যে। এই তুমি পুরুষ মানুষ? আচ্ছা, তুমি যাও। স্তম্ভিত হতবুদ্ধি বিষ্ণুকে আর কিছু বলবার অবকাশ না দিয়েই নন্দী এক ছুট্টে ওদের বাড়ির খিড়কি দোরের মধ্যে গিয়ে ঢুকে পড়ল। নন্দীর সঙ্গে আর তার দেখা হয়নি। কেবল হয়েছিল অতি অল্পক্ষণের জন্যে বিয়ের রাত্রে। কন্যা সম্প্রদান সমাধা হওয়ার সঙ্গে সঙ্গে বিষ্ণু ওদের বাড়ি থেকে চলে এসেছিল। নিমন্ত্রণ খেতেও বসেনি, গ্রামের নিমন্ত্রিত ব্রাহ্মণদের সঙ্গে। বিয়ের পরদিন সকালে নন্দীর ছোট বোন মালতী ওকে পথে দেখে বললে, কাল কোথায় পালালে বিষ্ণুদা? দিদি দুবার তোমাকে ডাকতে পাঠালে। বাসর ঘরে আমায় চুপি চুপি বললে, বিষ্ণুদাকে ডেকে নিয়ে আয়। আমি তোমায় কোথাও দেখতে পেলাম না। বামুন খেতে বসবার সময়ে দিদি আবার বললে, এইবার নিশ্চয়ই বিষ্ণুদা খেতে বসেছে, বলে আয়। আবার আমি বাইরে ছুটে এলাম তোমায় ডাকতে, কোথাও দেখলাম না। তুমি কাল খাওনি কেন আমাদের বাড়ি? খাইনি কেন? তোর কাছে এখন কৈফিয়ত দিতে পারি নে, যা। মালতী ঘাড় দুলিয়ে বললে, আহা, কথার ছিঁড়ি দেখো না। আমি ভালোর জন্যে বলতে গেলুম। যা, ভালোর জন্যে বলতে হবে না, খুব হয়েছে। বর দেখেছ? একবার এক চুমুক দেখেছিলাম। ময়দা মাখছিলাম গোয়ালের চালায়, আমি আর নটবর। বর দেখি কখন? তোর দিদি চলে গিয়েছে? এই এখন গেল।
যাবার সময় দিদি বললে, দেখে আয় বিষ্ণুদা বাইরে আছে কি না। আমি মরি ছুটোছুটি করে, একবার এ ঘর একবার বার। দিদি চোখের জল ফেলছিল। তুমি যাওনি বলে। জানো, হয়েছে, যা। কতকালের কথা সব। তারপর সুদীর্ঘ 16টি বছর কেটে গিয়েছে। ধূত্রবেড়ে গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নন্দীর বিয়ের কয়েক মাস পরেই। বাবা মারা গেলেন। মামা এসে ওদের নিয়ে গেলেন তাদের দেশে। গ্রামের ঘরের ঘর অযত্নে ভেঙে চুরে ধূলিসাৎ হলো। হঠাৎ বিষ্ণু চমকে উঠল। 14-15 বছরের কিশোরী নন্দী দোরের কাছে দাঁড়িয়ে সকালের মতো মৃদু মধুর সুরে জিজ্ঞেস করছে, আপনাকে কি এখন খাবার দেওয়া হবে? মা জিজ্ঞেস করলেন। ও তা। ওর চমকে ওঠার ভাবে মেয়েটির বোধহয় হাসি পেল। ঠোঁটের প্রান্তে হাসি চেপে বললে, খাবেন এখন? তুমি বুঝি ডাক্তারবাবুর মেয়ে? হ্যাঁ। নাম কি তোমার খুকি? তুলসী। এখন একটু বসো না, খাবো এখন একটু পরে। আচ্ছা, তোমার বাবা মা এই কীরকম নাম রাখলেন তোমার? তুলসী হবে তোমার ঠাকুমা দিদিমার নাম। তোমার নাম তুলসী হলে কি মানায়? তোমার নাম হবে রেবা, রেখা, শিপ্রা, অনিতা, নিদেন পক্ষে সুকুমারী, সুলোচনা, নলিনী, এইসব। তা না তুলসী। ছ। বিষ্ণুর কথার ভঙ্গিতে মেয়েটি হেসে ফেললে। চোখ নিচু করে শান্ত সুরে বললে, ঠাকুরমা রেখেছিলেন। আমি যখন হই, ঠাকুরমা বেঁচেছিলেন কি না? তোমাদের দেশ কোথায়? নদে জেলা, মদনপুরের কাছে। দেশে বড় তো যাওয়া হয় না, বাবার যেখানে চাকরি সেখানেই থাকতে হয়। তুমি বড়? আর কটি ভাই বোন? আমার ছোট আর 2 বোন। ছোট আর একটি ভাই এই 2 বছরের। বেশ। খানিকক্ষণ কথাবার্তার পর মেয়েটি বললে, এইবার খাবেন? বিষ্ণু বললে, মন্দ নয়, জায়গা এই বাইরের ঘরেই করো। কেন, ভেতরের রোয়াকে করি? রোয়াকের ওপর চালা আছে। না না, তুমি বাইরের ঘরে এখানেই জায়গা করো খুকি, বাড়ির মধ্যে দরকার নেই। মেয়েটি বাড়ির মধ্যে চলে গেল। কিন্তু অনেকক্ষণ পরে এসে বললে, মা বললেন এখানে খাওয়ার অসুবিধে হবে, রান্নাঘরের রোয়াকে জায়গা করে দিতে বললেন। বিষ্ণু ব্যস্ত হয়ে বললে, না না, তুমি খুকি বাইরেই জায়গা করে দাও, কোনো অসুবিধা হবে না। বাড়ির মধ্যে আমার বাঁধো বাঁধো ঠেকবে, এখানেই দাও। খুকি বাড়ির মধ্যে চলে গেল আবার। বিষ্ণুর সমস্ত দেহ মন চঞ্চল, উত্তেজিত হয়ে উঠেছে। এই মেয়েটির মধ্যে 15 বছরের কিশোরী নন্দীকে কতকাল পরে আবার প্রত্যক্ষ করল সে। সেই চোখ মুখের ভঙ্গি, সেই হাসি, স্বপ্নের মতো মনে হয় সব। বাইরের ঘরেই খাবার জায়গা করে দেওয়া হলো। তুলসী পরিবেশন করলে। দোরের বাইরে ফিসফিস শব্দ শুনে বিষ্ণুর মনে হলো এর মা রান্নাঘর থেকে খাবার বয়ে নিয়ে এসে ওকে সাহায্য করছে। বিষ্ণু আগে থেকেই সতর্ক হয়ে দোরের দিকে পিছন ফিরে রয়েছে। নন্দী যেন কিছুতেই জানতে না পারে আজ সে তার বাড়ির অতিথি। খাওয়া শেষ হয়ে গেল। রাত বেশি হয়নি। পাড়াগাঁয়ে শীতের রাত্রে সকাল সকাল লোকে আহারাদি চুকিয়ে ফেলে। বিষ্ণু একটা ব্যাপার বেশ বুঝতে পারলে। আজ সে এখানে থাকলে নন্দীকে না ডেকে তার সঙ্গে দেখা না করে থাকতে পারবে না। বারবার তাকে এই ইচ্ছা দমন করতে হয় প্রাণপণে। বারবার আবার অন্য পথ দিয়ে সেটা এসে মনকে চঞ্চল করে তোলে। ধমনীতে উন্মাদ রক্তস্রোত বইতে শুরু করেছে। মন বলছে, নন্দীকে ডাকো, জীবনে এমন অবসর আর পাবে না। কতদিন পরে দেখা করবে না? ঘুম অসম্ভব। না, সে একটিবার নন্দীকে খবর পাঠাবে। দেখা করতে দোষ কিছুই নেই। তুলসীকে ডেকে খবর পাঠাবে। কিভাবে বলবে, তুলসী তোমার মামার বাড়ি কোন গ্রামে? ধূত্রবেড়ে? তোমার মা তাহলে আমাদের গ্রামেরই মেয়ে? বলো গে, ধূত্রবেড়ের শিবনাথ ঘোষালের ছেলে বিষ্ণু ডাকছে, দেখা করবে। না না না, ওভাবে নয়। তুলসীকে ডেকে কথায় কথায় তাকে শুনিয়ে দেবে যে তার বাড়ি ধূত্রবেড়ে।
এতে তুলসী নিশ্চয়ই বলবে যে তার মামার বাড়িও সেই গ্রামে। ডাক্তারের সঙ্গে এ সম্বন্ধে যে কথা একবার হয়েছিল, তুলসী তার খবর রাখে না। তুলসী তখন তার মায়ের কাছে ঠিক গিয়ে বলবে, বাইরের ঘরে যিনি এসেছেন তিনি ধূত্রবেড়ের লোক। নন্দী নিশ্চয়ই বলবে, নাম কি জিজ্ঞেস করে আয়। বাপের বাড়ির গ্রামের লোক সম্বন্ধে নন্দী উদাসীন থাকতে পারবে না। সে বলবে, বল গিয়ে ধূত্রবেড়ের শিবনাথ ঘোষালের ইত্যাদি। নন্দী ছুটতে ছুটতে আসবে বাইরের ঘরে। বিষ্ণু বিছানা থেকে উঠে বসল। উত্তেজিতভাবে কিছুক্ষণ পায়চারি করলে বাইরের দিকের রোয়াকে, তারপর ডাক দিলে, তুলসী, তুলসী। তুলসী ছুটে এলো বাইরের ঘরে। বিষ্ণু বললে, ডাক্তারবাবু কখন ফিরবেন খুকি? গলার সুর অনেকটা নিচু করেই সে কথা বলছে অনেকক্ষণ থেকে। তুলসী বললে, তা তো জানি নে, মাকে জিজ্ঞেস করে আসবো। আহ থাক। হ্যাঁ শোনো, আমি এখনই চলে যাব, বিশেষ জরুরি কাজ মনে পড়ল। ট্রেন ধরতে হবে গিয়ে, তোমরা বাইরের দোর বন্ধ করে দাও। তুলসী অবাক হয়ে বললে, এত রাত্রিতে এই শীতে এখন যাবেন কেন? কাল সকালে উঠে। বিষ্ণু ব্যস্তভাবে বললে, না না, আমার খুব জরুরি দরকার, এই রাত 12টার ডাউন খুলনা মেলেই যেতে হবে। তুমি বাড়ির মধ্যে গিয়ে বলো গে। তুলসী তখনই বাড়ির মধ্যে গিয়েই আবার ফিরে এসে বললে, মা বারণ করছেন, এসব দেশ ভালো না, এত রাত্রিতে যাবেন না। বাবা রাত 3টের মধ্যেই আসবেন। আপনি না হয় সেই গরুর গাড়িতেই যাবেন, হেঁটে একা যাবেন না স্টেশনে। নন্দী বারণ করে পাঠিয়েছে? কাকে বারণ করেছে? না জেনেই বারণ করে পাঠিয়েছে? বিষ্ণু হঠাৎ যেন রূঢ় হয়ে উঠল। ঈষৎ রুক্ষ কর্কশ সুরে বললে, না না, আমার কাজের ক্ষতি হবে, থাকবার জো নেই, বাইরের দরজাটা বন্ধ করে দাও। বিষ্ণু সরলা গ্রাম্য বালিকাকে অবাক করে দিয়ে একরকম ছুটেই বাড়ির বাইরে বার হয়ে গেল। তারপর নিঃসঙ্গ তারা ভরা রাত্রি, মাঠের পর মাঠ, পৌষের কনকনে শীত, প্রস্ফুট সর্ষে ফুলের সুগন্ধ, বহুদিনের স্বপ্ন ভরা প্রথম যৌবনের নেশা ওর শিরায় শিরায়। তাহলে বন্ধুরা, আমার আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট।